তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলেছে কে, স্বৈরাচার স্বৈরাচার। মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা চাকরি পাবে না, তাহলে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। উনি কিন্তু শব্দটা ইউজ করেছে বাচ্চারা। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। 10টা থেকে 5টা পর্যন্ত হাইকোর্টের ওইখানে ছিলাম। আমরা এই রুদ্রপুর মিছিল করে এসেছি। পরে যখন প্রধানমন্ত্রীর যে প্রেস ব্রিফিং দিল, সেটা আমাদের খুবই আশাহত করেছে। তখন আমরা ক্ষোভের থেকে বলেছি যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আরিফুর রহমান ওই যে রিপন যেভাবে কথা বললো বা যে ভাষায় কথা বললো, এবং অন্যান্য টক শোতেও যে আমি আলাপ করি বা দেখি, ইভেন আমাদের যে প্রয়াত ওই যে নেতা সাজেদা চৌধুরী একদিন পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু এইভাবে দম্বস্বরে কিন্তু বলেছিল যে আমরা দেশ স্বাধীন করেছি, আপনাদের ইচ্ছা হলেই বাংলাদেশে থাকবেন, না হলে আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। এবং আরিফুর রহমান রিপনেরও কিন্তু কথাবার্তা এবং বক্তব্য কিন্তু একই ধরনের। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল, রণাঙ্গনের যুদ্ধটা যারা করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকেই কিন্তু সবাই হাতে নিয়ে নেমেছিল। আরিফুর রহমান রিপন বারবার বলার চেষ্টা করছে যে এই আন্দোলনের পিছনে কেউ না কেউ উস্কানি দিচ্ছে, এবং এখানে একটা স্পেসিফিক একটা এজেন্ডা আছে। যে সরকার হচ্ছে অবৈধ, যে সরকার হচ্ছে অসাংবিধানিক, তাতে যদি 18 কোটি জনগণ যদি একটা এজেন্ডা নিয়ে এই সরকারের পতনের জন্য যদি উস্কানি দেয়, তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না। এটা তো আমি তো মনে করি যে এটা 18 কোটি জনগণের একটা বৈধ দাবি। আবার আরিফুর রহমান রিপনের মতো যারা আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতে আসে, তা আপনাদের যিনি নেত্রী, যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছেন, তাহলে উনি যখন কথা বলেন, তাহলে উনাকে তো আগে একটু অ্যাডভাইস করতে পারেন যে উনি যাতে এই সমস্ত ভুল তথ্য না দেয়, এবং উনি যে ভুল তথ্যগুলো দেয় এবং উনি যে সমস্ত কথাবার্তাগুলো বলেন, সেইগুলো আপনারা ডিফেন্স দেওয়ার জন্য আপনারা নিজেরা মৃত্যু করছেন। এবং আমি আরিফুর রহমান রিপনের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, আপনি যখন ঘরে ফিরে যান এই টক শো করার পরে, তখন আপনার স্ত্রী আপনাকে কি বলে, আপনার বাচ্চা বা মেয়ে আপনাকে কি বলে? কারণ আপনি তো 198টা মিথ্যা কথা বলেন আপনার নেত্রীর মতো। আপনার নেত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, আপনি সেই ভিডিওটা বারবার দেখানোর চেষ্টা করছেন। আপনাদের নেত্রীর যে ভিডিও, আমি এই ভিডিওটা বারবার দেখেছি। উনি কিন্তু স্পষ্ট বলেছে, ডক্টর ফয়জুল সেটা বলেছে, উনি কিন্তু স্পষ্ট বলেছে যে ওই যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা চাকরি পাবে না, তাহলে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। উনি কিন্তু শব্দটা ইউজ করেছে বাচ্চারা। একজন প্রধানমন্ত্রী, একজন কনস্টিটিউশনাল পদ। আবার বলি, বাচ্চারা না, উনি বলেছেন নাতি নাতনি উচ্চারণ করেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা পাবে নাকি রাজাকারের নাতি নাতনিরা পাবে, এই কথাটি বলেছেন। তাহলে আপনি আমার প্রশ্নটি হচ্ছে যে কাউকে কি রাজাকার বলেছে? আপনি আমাকে কথা বলতে রাজাকার বলেছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে সাপ্লিমেন্টটা নিয়ে নিলাম প্লিজ বেশিদুল। মানে আমি যে কথাটা বলছি, আপনারা এই টক শোর পরে ওনার ভিডিওটা রিউইন্ড করে দেখেন, উনি কিন্তু রাজাকারের বাচ্চারা বলেছে, আমি কথা কিন্তু শুনেছি এটা। আচ্ছা, উনি কি উত্তর বলেছেন? আরিফুর রহমান রিপন, আরে ঠিক আছে ঠিক আছে, এটা দর্শকরা দেখুক, দর্শকরা নিজেদের মতো করে যাচাই করে নিক। আমরা যদি এখানে যাচাই করে আমি সম্পূর্ণ ইয়ে করে ফেলি, তার কিছু রইল না। প্লিজ জনাব জিলুর প্লিজ গো অ্যাহেড। আমরা আরিফুর রহমান রিপনের মতো যারা শেখ হাসিনার এই বক্তব্যকে ডিফেন্স দেওয়ার চেষ্টা করে, তা আমি তো মনে করি যে শেখ হাসিনা যখন কথাগুলো বলে, ওনারা তো আগেই অ্যাডভাইস করা উচিত। এই যে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে, উনি বলেছেন কি 2018 সালে কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি রাগ করে, আমি ক্ষুব্ধ হয়ে বা অতিষ্ঠ হয়ে বা ক্ষিপ্ত হয়ে আমি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর কোটা, সকল কোটা প্রথা বাতিল করেছি। তাহলে এই যে কথাটা বললেন, এই কথা বলার পরে কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকার জন্য অনুপযোগী অ্যাজ পার কনস্টিটিউশন। উনি অ্যাজ পার কনস্টিটিউশন সংবিধানের 148-এর তফসিল 5-এ উনি যে শপথ নিয়েছেন, এবং শপথে কিন্তু বলেছেন আমি রাগের বশবর্তী হয়ে আমি কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করব না। তাহলে 2018 সালে ছাত্ররা একটা বৈধ আন্দোলন করলো, সেটা আপনি রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, এবং এটা প্রকাশ্যে আবার আপনি এটা কনফেশনাল স্টেটমেন্ট দিলেন। তাহলে ফৌজদারি অপরাধে যেটা বলে কনফেশনাল স্টেটমেন্ট, আদালতে গ্রহণযোগ্য এবং অ্যাডমিটেবল। এই কথা বলার পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে থাকার জন্য অনুপযুক্ত, এবং ওই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত ছিল। এটা হলো 1 নাম্বার ইস্যু। 2 নাম্বার ইস্যু হলো প্রধানমন্ত্রী তার বক্তব্যে, আমরা যারা টক শো করি বা আমরা যারা সংবিধানের ব্যাখ্যা দিই, আমরা যারা কথা বলি, ওনার চীন সফর এবং ভারত সফর নিয়ে যারা কথা বলেছি,
উনি বলেছেন যে আমাদের মানসিক অসুস্থতা আছে। তা আমি প্রধানমন্ত্রী আরিফুর রহমান রিপনের মতো যারা শেখ হাসিনার কথাকে ডিফেন্ড করার চেষ্টা করে, তাহলে আমি উনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি 99-এ আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ওনাকে কিন্তু আদালতের একটা জাজমেন্টে বলেছিল শি ইজ এ রং হেডেড লেডি, শি মিনস শেখ হাসিনা ইজ এ রং হেডেড লেডি। এবং এই পর্যন্ত গত 25 বছরে এখনো পর্যন্ত উনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে অ্যাপিলেট ডিভিশনে এটা উপস্থাপন করে নাই যে আমি রং হেডেড লেডি না। রং হেডেড লেডি হচ্ছে মানসিকভাবে সে অসুস্থ অথবা তার ব্রেনে কোনো সমস্যা আছে। এই কথাটা গত 25 বছর ধরে উনি এখনো পর্যন্ত আদালতে কোনো ডাক্তারি সার্টিফিকেট বা কোনো এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে এইটা এখনো পর্যন্ত উপস্থাপন করেন নাই। তো যেহেতু করেন নাই, তার মানে 99-এ যে আদালতের জাজমেন্ট, সেই আদালতের জাজমেন্ট কিন্তু বহাল আছে। এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য। অপোজিশন পার্টি বা অপোজিশন নেতৃত্ব মানে আমাদের দুর্বল, বা ওদের কাছ থেকেও আমরা মানে দুর্ভাগ্যজনক তাদের যে অ্যাক্টিভিটিস গুলো আশা করি যে শেখ হাসিনা এইরকম একটা আদালতের জাজমেন্টের পরে গত 25 বছর ধরে সে আইদার প্রধানমন্ত্রী অথবা অপোজিশন পার্টির লিডার। অপোজিশন পার্টির লিডারও কিন্তু পার্ট অফ দ্য গভর্নমেন্ট। তাহলে যে 25 বছর ধরে সে প্রধানমন্ত্রী বা অপোজিশন পার্টির লিডার হিসেবে দায়িত্ব পালন করলো, এটা কিন্তু কমপ্লিট অসাংবিধানিক। এটা আমার বক্তব্য না, কারণ আপনি আর্টিকেল 66(2)তে স্পষ্ট বলা হচ্ছে যদি কেউ মানসিক অসুস্থ থাকে তাহলে সে আমাদের আর্টিকেল 66(2) অনুসারে এমপি হওয়ার জন্য অযোগ্য। এবং তিনি যদি এমপি হওয়ার জন্য অযোগ্য হয়ে থাকে তাহলে তিনি প্রধানমন্ত্রী এবং অপোজিশন পার্টির লিডার হওয়ার জন্য সেটা তো আপনি বলছেন ইয়ার কথা, কিন্তু যে এই মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা কি আসলে সরাসরি আপনি মনে করেন কিনা যে ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে করেছে? এই জায়গাটা একটু ক্লিয়ার করেন। পাশাপাশি হলো এখন ছাত্রছাত্রীর যে আন্দোলনটা চলছে এর যৌক্তিকতা এবং এর ভবিষ্যৎ নিয়ে আপনি ঠিক 2 মিনিটে শেষ করুন। আমি যারা বুদ্ধিজীবী বা লেসপেন্সাররা আসে তারা যে এই যে আন্দোলনটাকে বারবার বলছে যে মানে কেউ তাদেরকে বিপথে পরিচালিত করছে, আমি স্বীকার করছি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ছাত্রদেরকে উস্কানি দিচ্ছি, কারণ এই সরকারটা তো অবৈধ সরকার, এই সরকারটা তো অসাংবিধানিক সরকার। তাহলে এই সরকার তো যত তাড়াতাড়ি অনতি বিলম্বে দরকার হলে আজকে যদি শেখ হাসিনা পদত্যাগ করে তাহলে সবচেয়ে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি খুশি হবে সেটা আমি খুশি হব। আমি দায়িত্ব নিচ্ছি, আমি ছাত্রদেরকে আমি উস্কানি দিচ্ছি এবং ছাত্রদের এটা বৈধ আন্দোলন। আমি মনে করি শেখ হাসিনার সরকারে থাকার কোনো বৈধতা নাই, এটি একটা অসাংবিধানিক সরকার, এটি একটা জোর করে চলছে তো কোটা আন্দোলন সরকার। কোটা আন্দোলনের সাথে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে আমার সাথে কথা আমি যেটা বলছি না, আমি তো আপনাকে প্রশ্ন করিনি বিপন, আমি আপনাকে প্রশ্ন করিনি, আমি ওনাকে করছি। প্লিজ হ্যাভ পেশেন্স। আপনি যে প্রশ্নটা করেছেন কোটা আন্দোলনের জন্য ছাত্ররা করছে, কিন্তু সেটাই তো আমাদের আরিফুর রহমান রিপন তথা আমি বুদ্ধিজীবী তারা বলছে এটা কেউ না কেউ উস্কানি দিচ্ছে, মানে সবকিছুতে তারা ষড়যন্ত্র পাচ্ছে, সবকিছুতে তারা উস্কানি পাচ্ছে। তার মানে আপনি যখন অবৈধভাবে যখন পরকীয়া প্রেমে লিপ্ত থাকেন তখন সব সময় কিন্তু আপনার একটা ভয় ভয় কাজ করে যে কখন আমি ধরা খেয়ে গেলাম, কখন আমি গণপিটুনি খেলাম, যার জন্য সারাক্ষণ একটা আতঙ্কে থাকে। এই জন্য কোনো একটা বৈধ আন্দোলন যদি হয়, একটা যৌক্তিক আন্দোলন যদি হয়, তখন তারা ষড়যন্ত্র খোঁজে এবং তাদেরকে বিপথে পরিচালিত করছে। এবং এইটার কারণে আপনি 6 জন ছেলে মেয়েকে আপনি হত্যা করবেন। এই যে দেখেন আমাদের একজন শিক্ষার্থী আরিফুর রহমানকে উদ্দেশ্য করে বললো যে আপনাদের কাছ থেকে আমরা কি শিখছি। আপনার এই শিক্ষার্থীদের কথা বাদ দেন, আরিফুর রহমানের ছেলে বা মেয়ে তার এই টক শো শোনার পরে তার কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে, কি লেসন নিচ্ছে? কারণ সে তো 198টা মিথ্যা কথা বলছে। তা আমি সর্বশেষ আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি এই মুহূর্তে যেটা আমি দাবি তুলছি জনগণের এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে, সেটা হলো যে আমি 5টা দাবি তুলছি। প্রথম দাবি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা সম্পূর্ণ বাতিল করতে হবে, কোনো 0.01% না, কারণ এটা আইনে নাই, সংবিধানে নাই। অন্যান্য কোটা 5 থেকে 10%-এ নামিয়ে আনা যেতে পারে। 2 হচ্ছে পাচার হওয়া সমস্ত টাকা ও পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে। রিজার্ভের $9.26 বিলিয়ন কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। 3 হচ্ছে ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের রেল চুক্তি বাতিল করতে হবে। 4 হচ্ছে ওবায়দুল কাদেরকে ছাত্রলীগকে হত্যার নির্দেশদাতা হিসেবে দণ্ডবিধির 109 এবং 302 ধারায় ফৌজদারি মামলা রুজু করে তাকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং সর্বশেষ হচ্ছে কোটা আন্দোলনকারীদের রাজাকার গালি দেওয়ায় প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই তাকে পদত্যাগ
পদত্যাগ এবং পদত্যাগ করতে হবে।